হাই, আমি রূপম। আজকে আমরা আছি আড্ডা উইথ অরিত্রতে, না আড্ডা উইথ রূপমে। আমাদের দাবাড়ুর দুই রাইটার, মানে স্ক্রিন প্লে রাইটার এবং ডায়লগ রাইটার রয়েছে আমাদের এখানে। তো আমরা এটা নিয়ে একটু আড্ডা দেবো। তা প্রথমে তোমরা দুজনে বলো যে দাবাড়ু ছবিটার কাজ কীভাবে শুরু হয়, তোমরা দুজন কীভাবে অনবোর্ড যাও এবং কতটা সময় ধরে কাজ হয়, কীভাবে এই ছবির কাজ এগোয়। না, সবচেয়ে প্রথমে আমার প্রতিকৃতদার সাথে কোনো আলাপ ছিল না, ঠিক আছে। আমি প্রতিকৃতদার প্রথম দিকে যে ছবিগুলো রিমেক ছবিগুলো করেছিল সেগুলো আমি দেখেছি, আমার ভালো লাগেনি এবং আমি বলেছিলাম ক্লিয়ারলি। তারপরে আমার কাছের মানুষের আগে একটা ইন্টারভিউ করেছিলাম, সেটা অনলাইনে ছিল থ্রু জুম, আর কোনোদিনও সামনাসামনি দেখাই হয়নি, চিন্তামই না। বাট আমি অনেক দিন ধরেই, তুমি জানো যে আমি গল্প লিখছি, পিচ করছি, তো এরকম করতে করতে আমি একটা প্রোডাকশন হাউসে গেছিলাম, সেক্টর 5-এ তাদের অফিস ছিল। তুমি ওখানে গিয়ে হঠাৎ করে প্রতিকৃতদার সাথে দেখা হয়, ও ওখানে এসেছিলো কোনো কাজে, তো এরকম দুজনে দেখা হয়ে যায়। তো ওই এবার নানান রকমের ওখানে মিটিং হচ্ছিলো, হতে হতে তারপরে যখন শেষ হয় ব্যাপারটা, তখন অফিস টাইম আর কি হয়ে গেছে। তো একটা বিশাল ক্রাউড ফিরছে, এবার আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হতো। আমি বললাম যে তুমি আমাকে একটু উল্টোডাঙা ড্রপ করে দেবে। তো বলে ঠিক আছে। তো ড্রপ করে এবার ওই সেক্টর 5 থেকে বেরিয়েছি, আর জ্যাম আছে, আসছি। তো আমি একটা গল্প শোনাচ্ছিলাম যে জানো এরকম একটা আইডিয়া আমার কাছে আছে। তো ওটা মহাভারতের একটা ক্যারেক্টারকে নিয়ে ছিল আর কি। তো ওটা মাইথোলজিক্যাল অ্যাকশন বেসড একটা ছিল। এবার আমি ভেবেছিলাম ওটা শুনে কেউ এক্সাইটেড হবেই না, কারণ আমি আগেও একজনকে বলেছিলাম, সে বলেছিল আইডিয়া ভালো বাট এটা ডুয়েবল নয় এখানে। প্রতিকৃতি বলে আরে এটা তুমি করবে আমার সাথে? তো আমি বললাম ঠিক আছে চলো। তারপরে আমরা বসে, তো আমার ওটা একটা লেখা ছিল, স্ট্রাকচারিং লেখা ছিল, তারপরে আমরা বসে একসাথে ডেভেলপ করি। বাট তারপরে ও বললো যে আমি খুঁজি, দেখি, কাউকে পিচ করি, মিটিং করবার চেষ্টা করি, তারপর আমি তোমাকে জানাবো। তারপরে কিছু মাস হলো না, কোনো রেসপন্সই এলো না। আমি বললাম ধরো হবে না মনে হয়, আগেন হয়তো পাইনি কিছু। তারপরে আবার কিছু মাস পরে আমাকে কন্ট্যাক্ট করে বললো যে তুমি দেখা করো আমার সাথে। দেখা করলাম, আমাকে বললো যে এরকম একটা স্টোরি আছে, এটা তুমি লিখবে। আমি বললাম ঠিক আছে। তো আমি তখন একটা স্ট্রাকচারিং করে আনলাম এবং সেইটা তখন আমাকে নিয়ে এলো হচ্ছে এখানে উইন্ডোজে। এবার এসে তখন আমি জানতে পারলাম যে ওটা উইন্ডোজের কাজ আছে। তো তার আগে আমাকে ওটা ডিসক্লোজ করেনি যে কোন প্রোডাকশন হাউস ছিল। তবে এখানে এলাম, ন্যারেট হলো, ওটাও লক হয়ে গেছিলো, বাট ওটা কোনো কারণে তারপরে ওটা টেক অফ করলো না ওটা। তারপরে একদিন আমাকে বললো যে এরকম শিবুদার থেকে জানতে পেরেছে এরকম একজনের তো এইটা করতে চাইছে, তো এটা কি ডুয়েবল? আমি বললাম হ্যাঁ ডুয়েবল, কিন্তু তার আগে তো তার সাথে কথা বলতে পারছি, তার লাইফে কী কী ইনস্ট্যান্সেস আছে, কী কী আছে। তখন আমরা গেলাম, কথা বললাম। তো কথা বলে দেখলাম যে প্রচুর ড্রামাটিক মোমেন্টস আছে, অনেক হাই পয়েন্টস আছে, যেগুলো নিয়ে একটা ছবি হতে পারে আর কি। তো তারপরে আমরা নিজেরা প্রথমে আলোচনা করলাম যে এটার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টটা কী হবে, কারণ পুরো যদি আমরা একদম বড়োবেলা অবধি দেখাতে যাই তাহলে একটা ওই ডকুমেন্টারির মতো লাগবে, যে এই একটা মোমেন্ট দেখালো, আবার পরের মোমেন্ট, জাস্ট ইভেন্টগুলো দেখি যাচ্ছে, কোনো ইমোশন তৈরি হচ্ছে না, বা ক্যারেক্টারটার ব্যাপারে কেউ কিছু বুঝতে পারছে না, তার মাইন্ডসেটটার ব্যাপারে, তার মধ্যে কোনো ট্রান্সফরমেশন আমরা দেখাতে পারবো না তখন। তো তখন আমরা ঠিক করলাম যে 5 বছর বয়স থেকে যখন দাবা শুরু করেছিল, সেখান থেকে 15 বছর যেখানে গ্র্যান্ড মাস্টার হয়েছিল, ওই সময়কালটাকে আমরা ধরবো। এবং এটা কিন্তু একদম এক্স্যাক্ট বায়োপিক নয়, ইটস ইন্সপায়ার্ড ফ্রম হিজ লাইফ। তারপরে আমরা কিছু জিনিস সামান্য ফিকশনালাইজ করেছি, সিনেম্যাটিক লিবার্টি নিয়েছি, যাতে ছবিটাকে আমরা এন্টারটেনিং ওয়েতে বলতে পারি। তো এইভাবেই আর কি তারপরে স্ক্রিন প্লে ডেভেলপ হলো। তারপরে এবার শিবুদাকে শোনালো হলো, দিদিকে শোনালো হলো, ওদের ভালো লাগলো, লক হলো। এবার ঠিক হলো যে ডায়লগ কাকে দিয়ে লেখানো হবে। তখন আমি বললাম যে আমার এক বন্ধু আছে, এরকম কলেজের বন্ধু, আমার সাথে পড়তো, তো ও এরকম স্পোর্টস জার্নালিজমও করে এবং ও আরও অনেক জিনিস নিয়েও লেখে, মানে খালি স্পোর্টস নিয়ে নয়, আরও জিনিস নিয়েও লেখে, এবং ফেসবুকে বহুদিন ধরে লিখছে, ওর বইমেলাতে বইও বেরিয়েছে। তো ওকে কি ট্রাই করা যেতে পারে? তার বললো ঠিক আছে। ও এলো, অর্পণ অনবোর্ড এলো, তারপরে অর্পণ লিখলো, তারপরে আবার আমরা এবার চলতে থাকলো আর কি প্রসেসটা। এই করতে করতে তারপরে পুরো 6 মাস ধরে ওটা চলেছে, অর্পণ আসার পর থেকে। তার আগে আরও ধরে নাও 1.5 মাস মতো, সব মিলিয়ে 7.5 মাস মতো মানে এই রাইটিং প্রসেসটা চলেছে টোটাল। তারপরে আমরা মানে প্রি প্রোডাকশন হলো, হলো, তো সেইগুলো আর কি হয়েছে, এইভাবে আর কি ছবিটা হয়েছে। আচ্ছা, বাকিটা অর্পণ বলুন। 2023 সালের জানুয়ারি মাসে সম্ভবত অরিত্র ফোন করেছিল যে এরকম একটা কাজ আছে, তুই কি ইন্টারেস্টেড? তো আমি বললাম যে প্রথম আমার যেটা বক্তব্য ছিল, আমি তো আগে কখনো এমন কাজ করিনি। আমার লেখালেখির যা কাজ সেটা গল্প, উপন্যাস, নিবন্ধ, ফিচার, খবরের কাগজে ধারাবাহিক লেখা ইত্যাদি, ডিজিটাল পোর্টালে লেখা। তা আমি তো সিনেমায় কখনো লিখিনি, বা সিনেমার কীভাবে লিখতে হয় সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। ও বললো তুই একবার আয় না, আমরা একবার দেখি। তারপর আমি যাই, তারপরে আমাদের বসা হয়। তো বসে আমাকে একটা স্ক্রিন প্লে দেওয়া হয়, দিয়ে যে তুমি করো, তুমি লেখো, কিছু সিনে ডায়লগ লেখো, দেখি কীরকম কী হয়। তো আমি সিনটা দেখি। ও যেহেতু আমার কলেজের বন্ধু, ফলে একটা সুবিধা ছিল যে আমার কোনো রকম ডাউটস থাকলে আমার কোনো হেজিটেশন ছিল না, আমি ডাইরেক্টলি ওকে জিজ্ঞেস করতাম। তো আমি ওকে বললাম যে এরকম আমাকে একটুখানি ব্যাপারটা বোঝা। ও বোঝালো 2-3টে সিন। তো আমি তারপর লিখলাম,
ডায়ালগ সেটার মতো, মানে সেই ক্যারেক্টারটাকে বুঝে সে কিভাবে কথা বলতে পারে, তার বক্তব্যের মধ্যে কি আসতে পারে, সেগুলো বুঝে আমি সেই মতো ডায়ালগ লিখলাম। তারপরে পথিকৃৎদা আর ওদের ভালো লাগে, তারপরে বললো চলো তাহলে আমরা এবার পুরো স্ক্রিপ্টটা আস্তে আস্তে রেডি করি। তো এইভাবে আমাদের শুরু হলো। তারপরে স্ক্রিন প্লেটা যেহেতু ছিল, তো প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা চরিত্র তাদের ক্রাইসিস, তারা কি বলতে পারে, আমাদের প্রত্যেকের লাইফে ক্রাইসিস আছে, সেরকমই সিনেমায় যারা চরিত্র থাকে তাদেরও লাইফে সমান ক্রাইসিস থাকে, আমাদের সবার। মানুষ যখন কথা বলে না, সে যেমন তার পাওয়ার কথাটা বলে, তেমন না পাওয়ার কথাগুলোও বলে। তো প্রত্যেকের পাওয়া এবং না পাওয়ার ইকুয়েশনগুলো আলাদা আলাদা, তো ইকুয়েশনগুলো ধরাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। তো সেইটাই আমি চেষ্টা করছিলাম যে প্রত্যেক চরিত্রের মধ্যে দিয়ে তার বক্তব্যগুলোকে বলানো। তো এরমভাবে ইন্টারভেল অবধি লেখা হলো, তারপর আমরা একসাথে বসলাম, তারপর বসে সেই পার্টটা দেখা হলো, চলো এই জায়গাটা এরম হলে বেটার হয়, এরমভাবে একটা ফাইনাল স্ক্রিপ্ট ফাইনালি আমাদের তৈরি হলো। সেটা আমরা এসে শিবুদা ম্যাম সবাইকে শোনানো হলো। তারপরে ওদের ভালো লাগলো সবার, তারপর আমরা ঠিক করলাম যে এবার চল আমাদের এই প্রসেসটা চলতে থাকবে। এই জানুয়ারি থেকে শুরু হলো, এটা জানুয়ারির এন্ড, মোটামুটি 28-29 তারিখের কথা বলছি আমি, 2023 সালে। সেই প্রসেসটা শেষ হলো জুন মাসে এসে, 6 মাসে আমার ল্যাপটপেই পুরো জিনিসটা সেভ হচ্ছিল। তো আমি কাউন্টটাও বলছিলাম যে 27টা ড্রাফট হয়েছে টোটাল, এবং 27টা ড্রাফট মানে প্রথম ড্রাফট এবং শেষ ড্রাফটে অনেক কিছু বদলে গেছে। আমরা যতবার বসেছি ততবার কোনো জায়গায় মনে হয়েছে আচ্ছা এই অংশটা আমরা ডায়লগসে কেন রাখছি, চলো এটাকে একটা সিনে ঢুকিয়ে দেওয়া যাক। কোনো জায়গায় মনে হচ্ছে যে আচ্ছা এটাকে সিন কেন, এটা তো বললে তার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে, সেরকম করা যাক। তো এটা যেহেতু আমাদের দুজনের যেহেতু বন্ধুত্ব রয়েছে অনেক আগে থেকে, তো এটা আমাদের জন্য খুব ইজি হয়ে গিয়েছিলো। আমি ওকে ডাইরেক্টলি বলতে পারতাম আমার এটা ভালো লাগছে না, ও আমাকে ডাইরেক্টলি বলতে পারতো তোর এটা আমার ভালো লাগছে না। এবং পথিকৃৎদার সঙ্গেও ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল, এতটাই ফ্রেন্ডলি একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছিলো, ফলে কোথাও আমাদের ওই চ্যালেঞ্জটা ফেস করতে হয়নি যে না কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করতে হয়নি, আমাদের দুজনেরই যা মনে হয়েছে। এবং তারপর শিবুদা এবং ম্যাম নন্দিতা ম্যাম দুজনের সঙ্গে আমরা বসতাম রেগুলার বেসিসে, ওটা তো ও আরও ভালো বলতে পারবে। আমরা অফিস করে আসতাম, পথিকৃৎদা আসতো, বসা হতো, প্রত্যেক দিন 5টা করে সিন ধরে ধরে চলো এই সিনে আরও এটা বেটার করা যায়, তোদের কি ইনপুট, শিবুদা জিজ্ঞেস করো তোদের কি ইনপুট বল, তুই তোর ইনপুট বল, তুই তোর ইনপুট বল, সেগুলো নিয়ে একটা তৈরি হলো। আবার পুরোটা হয়ে যাওয়ার পর চলো আবার প্রথম থেকে ওই 5টা সিন ধরে। তো ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। আর শিবুদা আমাদের একটাই কথা বলেছিল, যেটা ও আরও ভালো বলতে পারবে ওর কাছে মাইক দিলে, যে সিনেমা সফল হবে কি সিনেমা ব্যর্থ হবে সেটা পরের ব্যাপার, সেটা আমাদের হাতে নেই, কিন্তু প্রসেসটাকে এনজয় করো, এই লার্নিংটাকে এনজয় করো, এই যে প্রত্যেক দিন তুমি কিছু শিখছো। একজন লোক আমি যখন লিখতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখেছি শিবুদা বলছে না এইটা এরমভাবে বলাচ্ছিস কেন, এইটা এই ক্যারেক্টারকে দিয়ে এইভাবে বলা, বা ওকে অনেক ক্ষেত্রে বলেছে না তুই সিনটা তুই বুঝতে পারছিস না যে এই জায়গায় যন্ত্রণাটা বেরিয়ে আসতে হবে, এমন একটা কিছু ওকে দিয়ে করা যেটার জন্য যন্ত্রণাটা বেরিয়ে আসে। এইগুলো হচ্ছে লার্নিং প্রসেস, যেটার জন্য সত্যিই মানে শিবুদা ম্যাম এদের কাছে সত্যি আমরা দুজনেই খুব কৃতজ্ঞ যে এবং বারবার আমরা কতবার বসেছি বোধহয় কোনো হিসাব নেই। আর এরকম খালি নয় যে রাইটিং প্রসেসটাতে, বুঝলে তো, তারপরে ধরো প্রি প্রোডাকশানে ইভেন এই যে বাচ্চাটা, ছোটো বাচ্চাটা, ওর কাস্টিং যখন হচ্ছিল বিভিন্ন স্কুলে গিয়ে, সেখানেও আমি গেছি, মানে আমি কাস্টিংয়ে ইনভলভ ছিলাম। আমি ওই বাচ্চাটার সাথে প্রথমে আমি আর কি স্টোন পেপার সিজার খেলেছিলাম, দিয়ে ওকে আমি প্রথম দেখছিলাম যে এই ছেলেটাকে স্পট করেছিলাম আর কি। তো ওরকমভাবে ওটা হয়েছে, তারপরে মাল্টিপল অডিশনস ইত্যাদি হয়েছে। বাট পুরো প্রসেসটার মধ্যে শিবুদা আমাকে বলেছিল যে দেখ তোর তো ইচ্ছা আছে করার, তো তুই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ থাকবি। এবং পথিকৃৎদাও সেই মানে এটা ফ্রিডমটা দিয়েছে, শিবুদাও দিয়েছে যে পুরো ইনভলভ থাকবি সবের মধ্যে, ঠিক আছে। তো আমরা কিছু জিনিস করেছি যে ধরো যেটা হয়তো সিনেমাতে দেখতে পাবে না, ধরো একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা ব্যাক স্টোরি কী হতে পারে, মানে ওইখানে যে পৌঁছেছে ওরকম একটা জায়গায় যে দাঁড়িয়ে রয়েছে, তার একটা ব্যাক স্টোরি তো থাকতে পারে যে সে এখানে কোথায় এসে পৌঁছলো। মানে সেটা যদি একটা ছোটো ক্যারেক্টারও হয়, তারও সেই ব্যাক স্টোরিটা আমাদের কাছে রেডি আছে। যখন আমরা অ্যাক্টার্সদের কাছে গেছি তাকে আমরা ওটা আগেই দিয়ে দিয়েছি, সে যেন এটা কোয়েশ্চেন না করে, মানে যে আমি কেন রয়েছি এটার মধ্যে, কি এটা কোনো ইম্পর্টেন্স নেই। অনেক সময় হয় অ্যাক্টারের মনে হয় যে স্ক্রিন টাইম কম থাকলে আমার কোনো ইম্পর্টেন্স নেই, বাট কেন রয়েছে, ওই কেন গল্পটার মধ্যে জড়িয়ে আছে, ওর ইম্প্যাক্টটা কী ওভারঅল গল্পের মধ্যে, ঠিক আছে। তো সেই জিনিসটা আর কি, তো সেইটা আমরা মানে করার চেষ্টা করেছি। এবং পুরো তারপরে যে পোস্ট প্রোডাকশন প্রসেসটার মধ্যে ইনভলভ ছিলাম, বারবার আমরা বসেছি যখন কাটস তৈরি হয়েছে তো মানে পুরো প্রসেসটা খুব এনজয় করেছি আর কি। আমি এখানে একটা ছোটো জিনিস বলি, ও যেটা বললো যে একজন ক্যারেক্টার সে হয়তো নিজেকে মনে করতে পারে আমার এইটুকু রোল। তো শিবুদা আমাদের একটা জিনিস বলেছিল যেটা ও অল্প একটু ছুঁয়ে গেল, সেটা হচ্ছে যে অ্যাক্টার্স নোট, মানে একটি চরিত্র যখন সে করছে, ধরা যাক তার 5টা সংলাপ আছে, একটা সিনেমাতে 5টা সংলাপ 3টে সিনে সে রয়েছে, কি সে তাকে বুঝতে হবে, মানে এটা এখানে কোথাও উল্লেখ নেই কিন্তু সে তার অরিজিন কোথায়, সে মেদিনীপুরের লোক, কলকাতায় এসে আছে, সে সিনেমার কোথাও উল্লেখ নেই, কিন্তু সে হয়তো সংলাপটা বলছে কিছুটা মেদিনীপুরীয় অ্যাকসেন্টে, তাহলে তার ব্যাকএন্ডে এই আছে এরকম লিখে একটা নোট বানিয়ে তাকে দিয়ে দাও,
কারণ সে অভিনয় মানে সে সেটে আসার আগে যেন নিজেকে ওই চরিত্রটা ভাবে, মানে সে ভেবে নেয় আচ্ছা আমার মেদিনীপুরে দুটো জমি আছে, আমি ওখান পরে আমি এখানে নিজের মতো কিছু একটা করতে চাই, আমি কলকাতা শহরে এসে স্ট্রাগল করছি, এই গল্পটা যেন তার থাকে। এটা হয়তো সিনেমায় দেখানো হবে না, কিন্তু ওই চরিত্রটা হয়ে উঠতে গেলে একজন অভিনেতাকে ওই নোটটা পড়তে হবে এবং সেটা রাইটারদের দায়িত্ব সেই নোটটা তৈরি করে দেওয়া। ইভেন আমি মিঠুনদার সাথেও যখন কাজ করলাম, মিঠুনদারও সেম, মানে মিঠুনদাকে যদি তুমি মানে একটা গল্প ন্যারেট করতে শুরু করলে একটা জাংশন থেকে তো শুরু হয়, মানে একটা ক্যারেক্টারে একটা সার্টেন পয়েন্ট অফ লাইফ থেকে শুরু হয়, মিঠুনদা তার আগেরটা জিজ্ঞেস করে তার ব্যাক স্টোরিটা, তো ইউ শুড বি রেডি উইথ দ্যাট। তো ওটাও আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে এই ক্যারেক্টারটা এখান থেকে এসে এই হয়েছে, এর বাবার নাম এই, যেগুলো কিন্তু সিনেমার মধ্যে কোথাও ব্যাখ্যা নেই, Exactly. বাট এই বাবার নাম এই মায়ের নাম ওটা পুরোটা জিজ্ঞেস করে, না হলে মিঠুনদা করবেই না, আগে জিজ্ঞেস করবে। এটা আমি দেখেছি যারা প্রিপেয়ার্ড থাকে, মানে শিবুদার ক্ষেত্রেও যেহেতু খুবই প্রিপেয়ার্ড একজন মানুষ, মিঠুনদার ক্ষেত্রেও দেখেছি যে মানে যারা প্রিপেয়ার্ড থাকে তাদের মনে হয় এটাই প্রসেস হয়। আমরা আর কি শিখলাম এটা। মানে তুমি একদিক থেকে নেপোটিজম করে তোমার বন্ধুকে ডেকে তাও সাগরনীলকে সুযোগ দাও না। আচ্ছা, আমার পরের জিজ্ঞাসা, উইন্ডোজের একটা সেট প্যাটার্ন অডিয়েন্স আছে, এবার তোমরা এই ছবিটার ক্ষেত্রে স্ক্রিপ্টের ক্ষেত্রে এতদিন ধরে স্ক্রিপ্ট করেছো, তুমি কি সেটা মাথায় রেখেছিলে যে উইন্ডোজের যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটাও যাতে থাকে, এবং যেহেতু চেজ এটাও বোঝাতে হবে, আমাদের একটু সহজ করতে হবে জিনিসটা, এটাও কি মাথায় রেখেছিলে? হ্যাঁ দেখো, মানে আমাদের একটা ইয়ে ছিল কি যে ওই যে অডিয়েন্সটা আছে ফ্যামিলি অডিয়েন্স, তাদেরকে ডেফিনেটলি মাথায় তো রাখতেই হবে, সেটা একটা আছেই মাথায়। তার অ্যাট দ্য সেম টাইম যেহেতু প্রতিকৃতদা একটা এমন জোন থেকে আসে, বা আমিও ওই ধরনের ছবি দেখতে পছন্দ করি, অর্পণও খুব পছন্দ করে, যে একটা মূল মানে যেটাকে আমরা হার্ডকোর মেন স্ট্রিম বলি, তো সেইটার যেন একটা ফ্লেভার থাকে, সেই স্টাইলাইজেশন, সেই ধরনের শর্ট টেকিং, সেই ধরনের জিনিসপত্র, বা মাসালা সিনেমার বাই ডেফিনেশন কি যে সব রকমের এলিমেন্টস আছে, মানে সব ধরনের অডিয়েন্সকে কেটার করবার জন্য কিছু না কিছু এলিমেন্ট আছে। তো সেইটাও আমাদের ইচ্ছা ছিল যে ইটস আ কম্বিনেশন অফ টু থিংস, যে উইন্ডোজ নিজের কন্টেন্টের জন্য নন, এবং তার সাথে প্রতিকৃতদার ওই যে সেন্সিবিলিটিটা বা স্টাইলাইজেশন বা মেকিংটা যেন দুটো একটা যেন মেলবন্ধন তৈরি হয়। তো সেটা আমরা চেষ্টা করেছি যাতে সব ধরনের অডিয়েন্সের ভালো লাগে, তো সেটা মাথায় রেখেছি। এবং চেসটাকে তুমি যেটা বলছো, আমরা একটা জিনিস মানে ক্লিয়ার করছিলাম যে চেসটা তো থাকবে, সেটাকে আমাদেরকে টেকনিক্যালি অ্যাকুরেট তো করতেই হবে, কারণ যারা ধরো চেস, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম গ্র্যান্ড মাস্টার বেরিয়েছে, যেখানে প্রচুর চেস খেলা হয়, ইভেন আমি তোমাকে বলছি চেস কিন্তু এখন ধীরে ধীরে গুজরাটে তুমি যদি যাও, ওখানে সিলেবাসের মধ্যে চেস ইনক্লুড করা হয়েছে, বিহারে করা হয়েছে, ঠিক আছে, ধীরে ধীরে এখানেও হচ্ছে, উড়িষ্যাতেও হয়ে গেছে। এখানে কারণ হচ্ছে যে চেসটা খালি কিন্তু না যে আমি চেস খেলবো গ্র্যান্ড মাস্টার হব, এরকম কিন্তু খালি নয়, মানে তোমার ব্রেনের পাওয়ার বাড়ায়। মানে তুমি যদি আজকে ধরো পড়াশোনা করছো, তুমি যদি চেস খেলো ভালো হও, তোমার মানে আইকিউ লেভেলও ইমপ্রুভ করবে, বুঝতে পারলে? তো এইগুলো কিন্তু আছে। বা ইভেন ধরো যাদের ধরো অ্যালজাইমার্স থাকে, তাই তো মেমোরি লস হতে থাকে, চেস খেলিয়ে ডাক্তাররা তাদেরকে বলে বারবার চেস খেলো, যাতে তোমার ওই মানে মেমোরিটা রিটেন করতে পারো, কারণ চেসের চালটা তো মনে রাখতে হয়, তো সেইভাবে তোমার মেমোরিটা রিটেনশন হবে। তারপরে জুভেনাইল হোম যত আছে, সেখানে বাচ্চাদেরকে চেস খেলানো হয় যারা ক্রাইম করে ঢুকেছে, তো সেরকম তাদেরকে চেস খেলানো হয় যাতে ডাইভার্ট করতে পারে। তো চেস কিন্তু অনেকগুলো স্তরে মানে রয়েছে, মানে খালি ইটস নট অনলি আ স্পোর্টস, মানে যেটা খেলে মানে যেরকম প্রপারলি হয় সেরকম খালি নয়, সেটা তো রয়েছেই, তার সাথে এইগুলো বিভিন্ন লাইফের স্টার্ট আপ বিভিন্ন টাইপের লোকেদের সাথেও যুক্ত আছে। আর এছাড়া তো তুমি দেখেছো আমাদের গড়িয়াহাটে খেলা হয়, নর্থ কলকাতার অনেক রকে মানে জুয়া খেলা হয়, ওটা নিয়ে চোখ বেঁধে চাল দেওয়া হয়, জানো তো, এই ধরনের জিনিসপত্রও হয়। তো এই সব কিছুকে কীভাবে ইনকর্পোরেট করা যেতে পারে, ঠিক আছে, যাতে যারা ধরো চেস জানে, যারা দেখছে তাদের যেন টেকনিক্যালি অ্যাকুরেট লাগে, তার জন্য টেকনিক্যাল টিমও কাজ করেছে, মানে দাবা যারা জানে তারা প্রপারলি অ্যাক্টার্সদেরও ট্রেনিং দিয়েছে, তারা আমাদের স্ক্রিপ্টের ওপরও পড়েছে, সেটার মধ্যে ইনপুট দিয়েছে, সেগুলো করেছে। অ্যাট দ্য সেম টাইম যারা ধরো চেস জানে না, তাদের জন্য কী অফার করছি আমরা, তো লাইফের ফিলোসফি কীভাবে চেসের সাথে জুড়ে আছে, প্রতিটা ইমোশন কীভাবে জুড়ে আছে খেলাটার সাথে, এইগুলোকে আমরা করবার চেষ্টা করেছি, যাতে খেলাটাও থাকে, অ্যাট দ্য সেম টাইম যে খেলাটা বোঝে না তার একটা ইন্টারেস্টও তৈরি হোক যাতে হয়, অ্যান্ড যাতে সবাই কাছে অ্যাক্সেসেবল হয়, সেটা আমরা চেষ্টা করেছি। আচ্ছা অর্পণ, ছবি টিজার একটা ডায়লগ ছিল যেটা খুব পপুলার হয়েছে, যেটা হচ্ছে বড় খেলোয়াড়ের ফিরে আসা নিয়ে, তো সংলাপটা আমার পার্সোনালি দারুণ লেগেছে। তা তুমি আমাকে বলো, সংলাপের যে একটা অ্যান্টিসিপেশন হয় আমরা যখন ছবি দেখি, যে একটা ক্যারেক্টার এই সময় একটা সংলাপ থ্রো করবে এবং সেটাতে একটা হাততালি দেবে বা অডিয়েন্সের মনে হবে এই সংলাপটা আমার সংলাপ বললো বা আমি রিলেট করতে পারলাম, এবং আরেক দিকে হয় যেটা আমরা এখন বহু ছবির ক্ষেত্রে দেখি, যেটা ইন্টেনশন নেওয়া হয় রাইটিং প্রসেসে, যে আমি গোদা কিছু সংলাপ বলবো, তা মিল করে হোক, আমাকে এমন সংলাপ দিতে হোক যেটা সিচুয়েশনে যাচ্ছে না কিন্তু আমার সংলাপ লিখতে হবে। তো সংলাপের অ্যান্টিসিপেশনটা বা একটা ভারী সংলাপ সেটা ওই সিচুয়েশনের সাথে যাবে, এটা রিয়েলাইজ হয় কী করে রাইটিংয়ের সময়? আমার মনে হয় এটা রিয়েলাইজ করতে গেলে সবার আগে আমি যে চরিত্রের জন্য সংলাপ লিখছি সেই চরিত্রটাকে আগে আমাকে বুঝতে হবে। মানে সেই চরিত্র যদি মানে
ধরো সেই চরিত্র যেটা বলতে চাইছে আমি তার বাইরে কিছু তাকে দিয়ে বলাতে পারি না। আমি তখন এরকম না যে আমি একটা কিছু বলতে চাইছি, আমার মাথার মধ্যে একটা কিছু আগে থেকে ভাবা আছে, আমি সেটাই সেই চরিত্রকে দিয়ে বলাবো, এটা হতে পারে না। কারণ সেই মানুষটা আর আমি তো এক নই কখনোই। আর সংলাপের মূল কাজই হচ্ছে যে আমরা তো অসংখ্যের মধ্যে এক, আমাদের এই এককে অসংখ্যের মধ্যে পৌঁছে দেওয়া। অর্থাৎ আমার সে চরিত্র একটা কথা বলবে, সেই চরিত্রের সমান ক্রাইসিসওয়ালা মানুষেরা সমাজে যে যে জায়গায় আছে তারা সেগুলোর সঙ্গে কানেক্ট করতে পারবে। আর সংলাপের কাজটা হচ্ছে এই বন্ডটা তৈরি করা, ওই একজন চরিত্রের সঙ্গে তার সম ক্রাইসিসের চরিত্র সমাজে যারা রয়েছে তাদের মধ্যে একটা বন্ড তৈরি করা। এই সংলাপটার ক্ষেত্রে যখন হয়, এই সংলাপটা কিন্তু আর পরে এডিট হয়নি বোধহয়, এই সংলাপটা আমাদের প্রথম ড্রাফটে ছিল, সেখানেই আসে। কারণ এই সংলাপটা যখন লেখা হয় তার আগে আমি তো সিনগুলো নিয়ে ওর সঙ্গে ডিসকাস করেছিলাম। তো ওর যেটা বলেছিল যে এইটা যে সিনটাতে রয়েছে এই সংলাপটা, সেই সিনটা না সিনেমার খুব গুরুত্বপূর্ণ একটা সিন, মানে বলতে গেলে বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিন। এবং সেই সিনে এমন একটা কিছু ডিমান্ড করছিল এখানে, যেখানে এটাই দরকার যে ইট শুড বি সামথিং ভেরি মোটিভেশনাল। মানে একজন মানুষ, সেই মানুষ আমরা তো দেখেছি, ধরো তুমি একবার জিতলে, তুমি একটা জায়গায় গিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলে, গিয়ে তারপর অনেক অনেক বড় প্লেয়ার অনেক এমন রয়েছেন যারা সেই একবার চ্যাম্পিয়ন হলো তারপর তারা হারিয়ে গেল। কিন্তু গ্রেটেস্ট বা সর্বকালের সেরা যে লব্জটা বাজারে চলে সেটা কখন তৈরি হয়? তখনই হয় যখন সে মানুষটা একবার জিতেছে, আবার হেরেছে, আবার জিতেছে, এবং শেষে গিয়ে তার সবকটা জয়কে সে ছাপিয়ে চলে গেছে। মানে ইটস হ্যাজ আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস। এইটা তখনই হয় যখন সে বারবার ফিরে আসে। হি হ্যাজ দ্য এবিলিটি টু কাম ব্যাক। সো দ্য পার্সন who has that ability to come back is the greatest ever. So that's why এই সংলাপটা লেখার সময় আমার ওটাই মনে হয়েছিল যে একজন বড় প্লেয়ার সেই যে একবার ওঠার পর আবার পরে আবার সেই উচ্চতাটাতেই সেকেন্ড টাইম রিচ করতে পারে। সেটাই আমার মনে হয়েছিল লেখার সময়। আচ্ছা অরিত্র, তুমি আমাকে বলো, এই ছবির টিজারের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন শটের মধ্যে একটা ছাদের মধ্যে মার ছেলে খেলছে, সেখানে দাবার ছক রয়েছে, কোথা থেকে আলো পড়ছে, আলো আধারের মধ্যে দাবার ছক রয়েছে, ব্রিজ থেকে দৌড়াচ্ছে দাবার ছক রয়েছে। এই যে দাবার ছকটাকে পুরো পরিস্থিতির সাথে, সিচুয়েশনের সাথে ব্লেন্ড করা, এটা কি তোমরা একদম প্রথম থেকেই রেখেছিলে, বা এই আইডিয়াটা কীভাবে আসলো তোমাদের? হ্যাঁ না, আমাদের ওই যে তোমাকে বললাম একটু আগে যে দাবাটা মানে লাইফের ফিলোসফির সাথে মিশে আছে, মানে ওদের লাইফের সাথেই মিশে আছে, ঠিক আছে? এখানে মানে দাবাটা অলওয়েজ রয়েছে, ঠিক আছে? এবার তাই জন্য ধরো এই যে ছাতের যে তো তুমি শটটা বলছো, ওখানে আর কি ওরা মানে বাচ্চাকে যখন শেখাচ্ছে, 5 বছরের বাচ্চাকে, তাকে শেখাবে কী করে? তাকে যদি তুমি জাস্ট রুলসগুলো বলে দাও ওরকমভাবে, তো সে মনে রাখতে পারবে না। সো সেখানে একটা মানে তাকে শেখানোর জন্য তার মা ওটাকে ব্যবহার করছে, ঠিক আছে? এই যে ক্লাইম্যাক্সে যে শটটা যেটা রয়েছে, যেটা টিজারে তুমি দেখতে পেয়েছো, যেটা ওই ব্রিজের ওপর, এটা নেপিয়ার ব্রিজ, চেন্নাই, ঠিক আছে? তো ওটা আমরা খুঁজে বার করেছি যে যাতে আমরা ওখানে নিতে পারি। ওখানে চেন্নাইতে আগে গেছিলে? হ্যাঁ, চেন্নাইতে তো আমি ছিলাম। তো না, তখন ওটা ছিল না, পরে আর কি নেপিয়ার ব্রিজে ওটা করা হয়েছে। তো আমরা ওটা খুঁজে যে না, ওখানে গিয়ে আমাদের শ্যুট করতে হবে, এবং ওখানে শ্যুট করা খুব ডিফিকাল্ট। ওখানে তুমি দেখবে বিজয় থালাপতি, বিজয়ের ছবির ওখানে শ্যুট হয়, থেরির দেখবে ইন্টারভেল পয়েন্টটা ওখানে শ্যুট করা, ইন্টারভেল না, সেকেন্ড হাফে ফ্ল্যাশব্যাকে যখন ওই ইন্সপেক্টর দেখায় তখন দেখবে একটা শট আছে, ওকে ঝুলিয়ে দিয়েছে একটা লোককে, ওটা নেপিয়ার ব্রিজে। বিগিলে আছে, চিরঞ্জীবীর প্রচুর ছবিতে দেখতে পাবে। তো ওখানে ওটা পুরো ব্লক করে শ্যুট করতে, ওটা ভেরি মানে কনজেস্টেড আর কি। বা মানিরত্নমে ইউভা দেখেছো? ইউভা যে অরিজিনাল ভার্সনটা, যেটা তামিলটা, যেটাতে মাধবন ছিল, সুরিয়া ছিল, ওটা ক্লাইম্যাক্সটা নেপিয়ার ব্রিজে, যেটা আমাদের ইউভাতে হচ্ছে সেকেন্ড ব্রিজ, ওখানে নেপিয়ার ব্রিজ চেঞ্জ করা হয়েছে, কালারটা ওরকম করা হয়েছে। তো আমরা ওটা খুঁজে বার করেছিলাম। আমি ওটা ডাবল বোনাস হয়ে গেছে যে মানিরত্নম শ্যুট করেছে এখানে একবার এসে, আমি শ্যুট করে গেলাম। ব্লক করে শ্যুট করেছিলে? না না, ব্লক করিনি, আমরা অন্যভাবে শ্যুট করেছি, আমরা একটু ইন্ডি স্টাইলে শ্যুট করেছি, অনুরাগ কাশ্যপের স্টাইলে। বাট হ্যাঁ, আমরা ওখানে শ্যুট করেছি আর কি। তো মানে আমাদের ওটাই ছিল যে ভিজুয়ালি দাবাটা যেন সব জায়গায় থাকে, তো সেইটা আর কি করা। আর ওই আরেকটা যে শটটা যেটা টিজারের মধ্যে যেটা তুমি বলছো, ওটা একটা মানে একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে। ওটা কেন ওরকম লাগছে, ওটা একটু তুমি দেখবে যে ওটা রিয়েলিস্টিক নয়, মানে রিয়েলের মধ্যে হচ্ছে না। তো কেন ওটা হচ্ছে ওটা তুমি মানে ছবির মধ্যে দেখো। বাট আমরা চেষ্টা করি যে বলছি না যে সব জায়গায় ভিজুয়ালি যেন দাবাটা ঘুরে ফিরে আসে, মানে ওইটা ভিজুয়ালি কিন্তু আরও অনেক জায়গাতে আছে, জাস্ট সেটাখানে চেস বোর্ড নয়, মানে আরও অ্যাক্টিভিটির মধ্যেও দাবাটা ঘুরে ফিরে আসে, মানে লাইফের অ্যাক্টিভিটির মধ্যেও দাবাটা চলে আসছে। আচ্ছা অরিত্র, তুমি বলো, আমরা বলি, এখানে তোমাকেই বলছি যে তুমি বসে আছো সিটে, তুমি বহু ফ্যামিলি ড্রামা ক্রিটিসাইজ করেছো, এই প্রোডাকশন হাউসের হোক, বাইরের হোক, বাংলা বহু ফ্যামিলি ড্রামা ক্রিটিসাইজ করেছো। তা তোমার একটা ছবি আসছে, ছবিটার মধ্যে ড্রামার এত বড় একটা পোর্শন রয়েছে। তা তুমি যেই পয়েন্টগুলোকে ক্রিটিসাইজ করেছো বা সেগুলোকে পয়েন্ট আউট করেছো যে এরকম ধরনের ফ্ল্যাট মেকিং বা এরকম ধরনের ন্যারেটিভ,
তুমি যখন নিজে লিখেছো তোমার মাথায় কি ব্যাক অফ দ্য মাইন্ড ওগুলো কখনো চাপ সৃষ্টি করেছে যে আমাকে এই জিনিসপত্রগুলো যাতে কখনো না আমার হাত দিয়ে বেরোয় একরকমভাবে? না দেখো, এইটা তো মানে আমি যখন মানে ইউটিউবে বানাই, মানে আমরা ইন্ডিভাবে, তখন ওইটা না মানে যদি তুমি ওই ব্যাগেজটা নিয়ে নাও যে আমাকে এবার আমি যে পয়েন্ট ক্রিটিসাইজ করেছি আমি ওটাকে ছাপিয়ে যাবো, ওটা আমার মনে একটা ব্যাগেজ তৈরি করে দেয়। সো আমরা ওটা করিনি। ওই বার্ডেনটা তুমি কখনো? বার্ডেন না, আমি যেটা, কারণ তোমাকে আমি ট্রেলারটাও দেখালাম, আমি যেটা দেখতে ভালোবাসি বা যেটা আমরা কনজিউম করতে ভালোবাসি আমরা সেটা করবো। এবার তার মধ্যে আমাদের ডেফিনেটলি একটা লিমিটেশন আছে। তার মধ্যে দাঁড়িয়ে এই রিসেন্টলি রাজামৌলি যে সিনেমাটোগ্রাফার আছে কে সেন্থিল কুমার, তার একটা ইন্টারভিউ দিয়েছে অনুপমা চোপড়াকে, ওখানে বলছে যে হোয়াট ইজ পারফেক্ট বা হোয়াট ইজ মানে আরও বেটার হবে আর কি, হোয়াট ইজ পারফেকশন। বলছে যে একটা গিভেন সার্কামস্ট্যান্সেস তোমার কাছে যা রিসোর্স অ্যাভেলেবেল তার মধ্যে তুমি কি বেস্ট আউটপুট অ্যাচিভ করতে পারছো, দ্যাট ইজ পারফেকশন। সো আমরা সেইটা করবার চেষ্টা করেছি যে আমরা যেটা দেখছি আমাদের কাছে যা রিসোর্সেস আছে যা আছে সেটার মধ্যে আমরা বেস্ট আমরা যেটা দেখে মজা পাবো সেটা বানাবার চেষ্টা করেছি। ওই অত ক্যালকুলেশন করে ওরকমভাবে করা যায় না, তো সেটা করিনি। আচ্ছা, যেহেতু স্পোর্টস ড্রামা তার মধ্যে চেজ, তা আমাকে একটা জিনিস বলো যে এটা প্রোডাকশন হাউস, তারপরে এই কাস্ট, এদেরকে কনভিন্স করা, সবাইকে বোঝানো যে এটা কতটা ইম্পর্ট্যান্ট, এটা কতটা টাফ ছিল? অর্পণ বলো। না, প্রথমত তো যে চেস নিয়ে একটা ছবি হবে এই ব্যাপারটা প্রথমে মানুষকে বোঝানোর থেকেও নিজেদেরকে বোঝানোটা খুব বেশি জরুরি। আচ্ছা, তার কারণ হচ্ছে যে চেস নিয়ে আমাকে যদি একটা ছবি বানাতে হয়, কারণ ক্রিকেট, ফুটবল এই ধরনের খেলাগুলো আউটডোর গেমসের যে তার যে অ্যাড্রিনালিন রাশ যেটা আমরা দেখতে পাই, দাবার ক্ষেত্রেও আছে, কিন্তু সেটা পজিশনসের মধ্যে আছে, সেটা বোর্ডের মধ্যে আছে। যারা দাবাটা বোঝে তারা যদি অ্যাকুরেটলি জিনিসটা দেখে তাহলে তারা ওই অ্যাড্রিনালিন রাশটা ফিল করতে পারবে। কিন্তু ক্রিকেট, ফুটবলের ক্ষেত্রে একটা আম আদমি যে দেখছে স্ক্রিনে সেই ফিল করতে পারবে। তো দাবার মতো একটা খেলাকে সিনেমায় আনতে গেলে, সিনেমা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ এ প্রোডাক্ট। এরকম তো না আমি সিনেমাটা বানিয়ে ঘরের মধ্যে রেখে দিলাম, আমাকে এটার পিছনে প্রচুর মানুষ এর সঙ্গে যুক্ত রয়েছে, এর একটা বাণিজ্যিক সাফল্য সবসময় একটা সিনেমা দাবি করে। ফলত দাবাকে কীভাবে সিনেমায় ফেললে সেটা সব রকমের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এইটার বিষয়ে আমার মনে হয় আগে মেকারদের নিজেদেরকে কনভিন্স করা জরুরি। এবং আমার মনে হয় অরিত্র পথিকৃৎ এই কাজটা ইনিশিয়ালি খুব ভালোভাবে করেছে। এবং আমার হাতে যে স্ক্রিন প্লেটা প্রথমে এসেছিলো সেটা দেখে আমার যেটা প্রথমেই মনে হয়েছিল যে ওরা দাবাটাকে এমনভাবে রেখেছে যে লাইফের প্রত্যেকটা ফিলোসফির সঙ্গে দাবাকে কানেক্ট করিয়েছে, বা আমাদের প্রত্যেকটা ক্রাইসিসের সঙ্গে দাবাকে কানেক্ট করিয়েছে। একটা ছোটো ইনস্ট্যান্স বলি, এমন একটা ধরো সিন যেখানে আমরা দেখছি যে একজন মানুষ একটা জায়গায় গিয়ে আটকে গেছে, কিছুতেই সে আর বেরোতে পারছে না। তখন ধরো দাবার বোর্ডে তার একটা পজিশনস আছে যে পন প্রমোশন, অর্থাৎ লাস্ট বোর্ডে লাস্ট ঘরের আগের ঘরে দাঁড়িয়ে আছে, যদি ওই ঘরটা এসে পৌঁছয় তাহলে সেটা কুইন হয়ে যাবে বা কোনো একটা প্রমোটেড হয়ে কোনো আর একটা পিসেসে হয়ে যাবে। তো সেই যে জিনিসটা ইটস ইকুইভ্যালেন্ট টু দ্যাট ক্রাইসিস, মানে এই লোকটা একটা ব্যারিয়ারের জন্য আটকে আছে, এটা হলেই হয়তো হয়ে যাবে। তো এই ফিলোসফিটা আমি ওই স্ক্রিন প্লের মধ্যেই পেয়েছিলাম, তো আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছিলো। তারপর আমার ক্ষেত্রে তো কাজটা কম্পারেটিভলি ইজি হয়ে গিয়েছিল, কারণ ওই দাবার ব্যাপারটাকে ইনকর্পোরেট করে দিয়েছিল, আমার ক্ষেত্রে তার উপরে পুরো ব্যাপারটাকে এনহ্যান্স করার ছিল। তো আমার মনে হয় যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কনভিন্স কীভাবে হয়েছে সেটা অরিত্র আরও বেটার বলতে পারবে, অনেক বেশি করেছে কাজটা। আমি যতজনের কাছে গেছি প্রত্যেক ক্ষেত্রেই আমি দেখেছি যে দে ওয়ার ভেরি ক্লিয়ার, ওরা নিজেদের কাছে খুব ক্লিয়ার ছিল, বা আমরা নিজেদের কাছে খুব ক্লিয়ার ছিলাম এই কারণে যে আমরা যখন পুরো স্ক্রিপ্টটা রেডি হয়েছে আমরা জানি যে দাবাকে আমরা এমনভাবেই রেখেছি যেটা যে দাবাটা ভালোবাসে তার জন্য যেমন এন্টারটেইনিং, কারণ এই পুরো প্রসেসটার পিছনে একটা প্রফেশনাল চেস টিম কাজ করেছে, যে এই 16টা বোর্ডে খেলা হচ্ছে, প্রত্যেকটা পজিশনস কিন্তু নিখুঁত, মানে অন্তত চেষ্টা করা হয়েছে নিখুঁত করার। ফলত যারা দাবা জানে তারা যেমন ওই ব্যাপারটাকে এনজয় করবে, যারা একেবারেই কিছু দাবা জানে না তাদের এনজয়মেন্টের জন্য পুরোপুরিভাবে দাবার পজিশনসের সঙ্গে দাবার ফিলোসফির সঙ্গে লাইফের ফিলোসফিকে অ্যাটাচ করা আছে। এই কনফিডেন্সটা যেহেতু ছিল, ফলত তারপরে বাকিদেরকে কনভিন্স করানোটা ইজি হয়েছে। এটা অরিত্র আরও বেটার বলতে পারবে কনভিন্স করানো। দেখো, অ্যাক্টরদের কাছে আমরা যাদের কাছেই গেছি তারা কিন্তু আমাদেরকে মানে স্ক্রিপ্ট শুনেছে, রাজি হয়ে গেছে, মানে কোনো কোয়েশ্চেন ওরকমভাবে করেনি যে কেন কী ব্যাপার। কারণ আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি যে যদি কোনো ধরো ক্যারেক্টার ছোটও থাকে, ওই যে বললাম এক তো তার ব্যাক স্টোরিটা আমরা দিয়ে দিয়েছিলাম, আর দ্বিতীয় হচ্ছে আমরা মানে তারও মানে যতটা ফ্লেশড আউট করা যেতে পারে। ঠিক আছে, দেখো সব ক্যারেক্টার সিনেমার মধ্যে তো ওয়েব সিরিজ নয় যে এক একটা ক্যারেক্টারের প্রতিটা জিনিস প্রতিটা ডিটেলিং মানে এক্সপ্লোর হবে, সেটা সম্ভব নয় একটা 2 ঘন্টা ছবির মধ্যে। বাট আমরা যতটা পেরেছি ওগুলোকে ওয়েল ফ্লেশড আউট করবার চেষ্টা করেছি, যে ওদের একটা ইম্পর্টেন্স আছে ন্যারেটিভের মধ্যে, জাস্ট এরকম নয় যে রয়েছে ক্যারেক্টারটা। তো
ইভেন ধরো বিশ্বনাথদার ক্যারেক্টারটা প্রতিবেশীর ক্যারেক্টার, কিন্তু তার একটা ভূমিকা রয়েছে, তার একটা ছেলে রয়েছে, তো সেই ছেলেটারও একটা প্যারালাল গল্প আমরা দেখতে পাচ্ছি, যে তো সেই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবং সেখান থেকে একটা কন্ট্রাস্ট আমরা তৈরি করছি, যে এই যে সৌর যে আমাদের হিরো, তার সাথে ওই ছেলেটার কী কন্ট্রাস্ট হচ্ছে লাইফের। দুটো ছেলেই বড় হচ্ছে, একই বয়সী বন্ধু, পাশাপাশি থাকে, কিন্তু কী ডিফারেন্স হচ্ছে তাদের বড় হওয়ার মধ্যে। তো সেইগুলো যেহেতু আমরা মোটামুটি চেষ্টা করেছি, তো তাই জন্য আমরা একটা যাদের কাছেই গেছি তারা পুরোটা শুনিয়েছি, আমরা বলেছি, তাদের এক দুটো ডাউট ছিল যে এটা 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 কীরকম, এটা কীরকম, এটা কেন এরকম হচ্ছে, কেন এরকমভাবে ন্যারেশনটা শুরু হলো, আমরা সেগুলো যখন লজিক্যালি বুঝিয়েছি তখন তারা। আচ্ছা, তো তুমি একটা পয়েন্টে বললে যে পথিকৃৎদার এর আগের কাজগুলোকে তুমি খুব ক্রিটিসাইজ করেছো, এবং আমারও সেই কাজগুলো ভালো লাগেনি, কিন্তু তার লাস্ট রিলিজ কাছের মানুষ বেশ ভালো কাজ। তা তুমি যখন এই কাজটার সাথে যুক্ত হচ্ছ, তোমার কি কোনো জায়গায় ডাউট ছিল যে পথিকৃৎদা এর আগে যেরকম ধরনের কাজ করেছে সেই কাজগুলো যেরকম হয়েছে, পথিকৃৎদা নিজে এই কাজগুলোই বিশ্বাস করে না পথিকৃৎদা ওই কাজগুলোতেই বিশ্বাস করে, এটাতে তোমায় কখনো দ্বন্দ্বে ফেলেছে? না দেখো, আমি যেটা বলছি যে দুটো আমি জিনিস তোমাকে বলতে চাই এই জিনিসটা নিয়ে, যে সময়টা তখন ছিল না ইন্ডাস্ট্রির, আমিও এটা প্রথমে ভাবতাম যে এরকম ছবি বানিয়েছে, এরকম ছবি বানাতে পারে। দেখবে ইভেন আমরা যখন কাছের মানুষের সময় বুম্বাদার দেবদাকে ইন্টারভিউ করেছিলাম, আমরা এই কোয়েশ্চেনটা করেছিলাম, আমি করেছিলাম এই কোয়েশ্চেনটা। তো তখন না পরিস্থিতিটাই ওরকম ছিল, ইউ আর বাউন্ড টু ডু ইট। আমার মনে হয় শিবুদা তোমাকে ইন্টারভিউ দিয়েছিল, রক্ত বিজয়ের সময় বলেছিল, শিবুদাকেও দেওয়া হয়েছিল, শিবুদা রিজেক্ট করে দিয়েছে। কিন্তু পথিকৃৎদা কম্পারেটিভলি অনেক কম বয়সী ছিল যখন ও ডিরেক্টর হয়েছে, তখন ওর কাছে একটা বড় প্রোডাকশন হাউস থেকে অফার পেয়ে গেছে ওর লাইফে, তার আগে অনেক দিন স্ট্রাগল করছিল, তো তখন মানে ওর মনে হচ্ছে যে হ্যাঁ এটাই, যদি আজকে ধরো হট করে তোমায় কালকে ডেকে বলে যে হ্যাঁ চলো একটা বড় 3 কোটি টাকার ছবি তুমি করো, বাট এটা রিমেক, তোমার এই রেমুনারেশন হবে, এই হবে, তো তোমার যদি কম বয়স হয়, তুমি যদি এত এইগুলো না জানো সব কিছু, তোমার মনে হবে যে হ্যাঁ এটা তো একটা ড্রিম এই ব্যাপার। আর তখনও অবধি কিন্তু চলছিল, 2016-15 অবধি চলছিল রিমেক্সগুলো, তো তখন তার মনে হয়েছে, কিন্তু তখন সেই সিস্টেমটার মধ্যে সে পড়ে গেছে। কিন্তু কোথাও গিয়ে তুমি যদি দেখো, সে কিন্তু মাঝখানে প্রচুর দিন স্ট্রাগলও করেছে, সে কিন্তু কাজ পায়নি। তখন কিন্তু তার কাছে অপরচুনিটি এরকম ছিল যে সে চাইলে অন্য ওরকম ছবি করে নিতে পারতো। অনেক এরকম ছবি আছে, তুমিও খুব ভালো করে জানো, যেগুলো টেলিভিশনের জন্য তৈরি করা হয়, ওরকম ছবি করে নিতে পারতো 3-4টে, স্কোপ ছিল, করেনি, ওয়েট করেছে, স্ট্রাগল করেছে। এবং এখানে একটা পরিচালক ওরকম স্টার পরিচালক না হয়, তার ফিস কিন্তু খুবই কম হয়, কিন্তু সেখানে দিনের পর দিন স্ট্রাগল করে গেছে, একটা কাছের মানুষ করেছে। কাছের মানুষ 2022-এর পুজোতে বেরিয়েছে, দাবাড়ু বেরিয়েছে 2024-এর মে মাসে, কতটা গ্যাপ হচ্ছে তুমি দেখো। তো এই ওয়েটটা করেছে, তো এটা থেকে। এবং আরও একটা জিনিস হচ্ছে, যেহেতু পথিকৃৎদা, এবার সেকেন্ড আরেকটা জিনিস আছে যে ছবি বানানো মানে একটা তো স্ক্রিপ্টিং লেভেলে কাজ ইত্যাদি তো হলো, এবার হচ্ছে যখন তুমি যাবে সেটে পুল অফ করতে হবে, তো লজিস্টিক্যালি ব্যাপারটাকে পুল অফ করতে হবে, এতগুলো টিম, সময়ের একটা মানে ক্রাইসিস আছে, যেহেতু জানোই তুমি বাজেট, ইনফ্রাস্ট্রাকচার, রিসোর্সের প্রবলেম আছে। তো এবার ওখানে গিয়ে তোমাকে টেকনিক্যালি কিন্তু হেভি স্ট্রং হতে হবে, আর এতজনকে সামলাতে জানতে হবে, প্লাস স্টারদেরকে হ্যান্ডেল করতে জানতে হবে, এই এত কিছু করে তবে তুমি পারবে। এবার যেহেতু ও আওয়ারের মতো ছবিতে অ্যাসিস্ট করেছে, যেগুলো বড় সেট আপের ছবি, তখনকার দিনে 70 দিন 80 দিন ধরে শ্যুট হতো, এবং ওই বড় তামঝামটা দেখেছি, কারণ রবি নাকি সবচেয়ে বড় মানে ডিরেক্টর ছিল ওই হিসাবে, তো তাই জন্য ওইটা ভাবে ওয়েল ইকুইপড যে আমি কীভাবে তাড়াতাড়ি ওটা করে নেবো, বাট দেখতে কোথাও যেন মানে প্রিমিয়ামনেসটা কমে, তো সেইটা পথিকৃৎদা পারতো। এবং যেহেতু বিশ্বাস করছে যে না আমি ওয়েট করবো, চলো এই করবো, তো সেইটার দিক থেকে এবং কোলাবোরেটিভভাবে এবং কাজ করতে করতে একটা বোঝা যায় না একটা মানুষের ইন্টেনশন কী, যে না এ কী করতে চাইছে, কেন করতে, এ তো বিলিভ করে এটাতেই। কিন্তু সেই সময়টা ওরকম ছিল, সেটা একটা হয় না যে একটা ট্রেন্ড হয়, ঠিক আছে, তো সেই ট্রেন্ডটাতে তখন পড়ে গেছে। তো আমি যখন কাছের মানুষ দেখেছি, আমার কাছের মানুষের কিছু জিনিস আমার জন্য আমি থ্রিলার পোর্শনটা, যেটা সেকেন্ড হাফে ভালো লাগেনি, আমি তখন রিভিউতেই বলেছিলাম, বাট আই রিয়েলি লাইক দ্য ফার্স্ট হাফ। এখানে ডার্ক কমেডি হচ্ছে, ওরা সুইসাইড করার প্ল্যান্স ভাবছে, তো আমার ভালো লেগেছিলো, কিন্তু ওটা সেইভাবে ওয়ার্ক করেনি। বাট ওই বছর আমার মনে হচ্ছে সবাই, আমরা যারা টপ 10-এ কিন্তু রেখেইছিলাম, বা টপ 15-এ সবাই রেখেই ছিল কিন্তু ওই বছর। তো আমার মনে হচ্ছে না পথিকৃৎদার ওই এফার্টটা আছে, হার্ডওয়ার্ক আছে, এবং মানে সেই জন্যই আর, এবং কাজ করতে করতে আর কি একটা ভালো বন্ডিংও তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমার শেষ জিজ্ঞাসা না এটা, তুমি নয়ন রহস্যকে চ্যালেঞ্জ করে দাও, বলে দাও দেখ লেঙ্গে, বলে দাও। না, চ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই। দেখো, ফেলুদার একটা সেট অডিয়েন্স আছে, উইন্ডোজেরও একটা সেট অডিয়েন্স আছে, তো দুটো ছবি এবং দুটো ডিফারেন্ট জনরার ছবি। ওটা একটা ডিটেকটিভ ফিকশন, এটা একটা স্পোর্টস ফিল্ম। তো এটা একটা মানে চেস নিয়ে মানে চেসকে বেস করে ছবি কিন্তু হয়নি, মানে শতরঞ্জকে খিলাড়ি হয়েছে, সেখানে চেস অ্যাজ অ্যান এলিমেন্ট ছিল, বা নিতিন রেড্ডির হয়েছে চেক বলে একটা ছবি হয়েছে, ওয়াজির হয়েছে, তো এরকম হয়েছে, বাট সেখানে চেস অ্যাজ অ্যান এলিমেন্ট ছিল। এটা চেসের ওপর ছবি হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া, বাইরে আগে হয়েছে, নেটফ্লিক্সে সিরিজও হয়েছে, মীরা নায়ারও বানিয়েছেন, এরকম প্রচুর কাজ হয়েছে, ডকুমেন্টারিজও অনেক হয়েছে, বাট ইন্ডিয়াতে ফার্স্ট টাইম। তো একটা মানে মূলধারা সব রসদ রয়েছে, তো
তুমি ট্রেলার অলরেডি দেখেছো, দর্শকরা দেখবেন 30 তারিখে ট্রেলার আসছে, তো তখন তারা দেখবেন মূলধারা ইটস আ ভেরি এন্টারটেনিং ফিল্ম, বাট অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে এক্সপেরিমেন্টও আছে, মেসেজিংও আছে, সো সেটারও একটা অডিয়েন্স আছে। আশা করবো দুটো ছবিই দেখবে, দুটোই সফল হবে, এটাই। অরিত্র কি গুছিয়ে উত্তরটা দিল? এবার তোমার অডিয়েন্সকে কিছু বলে দাও। অর্পণ বলে দাও। অডিয়েন্সকে এটাই বলার, 10ই মে দাবাড়ু রিলিজ করছে। দাবাড়ুর পেছনে প্রায় 1.5 বছরের একটা এফার্ট আছে, ফ্রম রাইটিং টু দ্য ফাইনাল প্রোডাক্ট। পুরো জার্নিটা অনেক দীর্ঘ, অনেক লড়াই আছে। গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে কচিকাচাদের, ফলে তারা, তাদের বাবা মারা এবং সকলে যারা একটা ভালো গল্প দেখতে পর্দায় পছন্দ করেন, তাদের সকলের জন্য আমার মনে হয় দাবাড়ু ছবিটা সকলের জন্য তৈরি। তো আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে আপনাদের ভালো লাগাটা শেয়ার করবেন। যত বেশি সংখ্যক মানুষ দেখবেন এই ছবিটা, আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা মনে করব।